আপনার পরম স্নেহে বড় হওয়া সন্তানই কাল আপনার শত্রু হয়ে দাঁড়াবে না তো? যে সন্তানকে কথা বলতে শেখালেন সেই আজ সোশ্যাল মিডিয়ায় আপনাকে রেসিস্ট আর গোঁড়া বলে গালাগাল দিচ্ছে। ভারতের পরিবার ব্যবস্থা শিকড়ে বিষ ঢালছে কারা? জানুন সেই বিপজ্জনক চক্রান্তের খবর। ককরোচ জনতা পার্টির ডাকে দিল্লির যন্তর মন্তরের সাম্প্রতিক ছাত্র আন্দোলনে যেসব বিকৃত আচরণগুলো সামনে এলো, তার মধ্যে একটা হলো ভারতের চিরাচরিত পরিবার ব্যবস্থার বিরুদ্ধে বিষোদ্গার। আন্দোলন বন্ধ হবার পরে আমরা সবাই এখন বুঝতে পারছি যে ওই মঞ্চ ছিল একটা সার্কাসের স্টেজ মাত্র। সেখানে যে যা পেরেছে এসে খেলা দেখিয়ে গিয়েছে, বিশেষভাবে নানান বাম সেকুলার মঞ্চ। সেখানে অনেকেরই আক্রমণের লক্ষ্য ছিল তাদের নিজেদেরই বাবা মা এবং পরিবার। এসব জানলে দেখলে আপনি নিজেও না চমকে উঠবেন। আজকের প্রতিবেদনে আমরা এই বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরব, শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম। ককরোচ আন্দোলন স্পষ্ট করে দিল কিভাবে উগ্র চিন্তাভাবনা এবং পশ্চিমী দুনিয়া থেকে আসা ওক কালচারের হাওয়া আজকের এক শ্রেণীর তরুণ প্রজন্মকে বিপথে চালিত করছে। এর ফলে অনেক ছেলে মেয়ে পরিবার ছেড়ে চলে যাচ্ছে এবং শুধু ভিন্ন রাজনীতির কারণে নিজের বাবা মাকেই শত্রু ভাবতে শুরু করেছে। পরিবারের বিভিন্ন লোকের রাজনৈতিক বিশ্বাস ভিন্ন হতেই পারে, কিন্তু ইদানিংকালে কিছু উগ্র বাম এবং অতি বাম মনস্ক তরুণ তরুণী যেভাবে রাজনীতির নামে পরিবারতন্ত্রকেই আক্রমণ করে বসছে, সেটা সত্যিই বেশ চিন্তার বিষয়। এটা বিশেষভাবে অনুসন্ধান করে দেখতে হবে যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে, সনাতন বিচারধারার বিরুদ্ধে এই আক্রমণ কি নিতান্তই যৌবনের উদ্দামতা, না এর পিছনে আছে কোনো বিশেষ ষড়যন্ত্র যা আঘাত হানতে চাইছে ভারতের মূল শক্তির আধারকেই। কিছু উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করা যাক। যেমন লুধিয়ানার 19 বছরের ছেলে কুণাল চৌধুরী যন্তর মন্তরের আন্দোলনে যোগ দিতে যখন সে বাড়ি ছাড়ছিল, সে জানতো যে পরিবারের সঙ্গে তার সম্পর্ক চিরতরে শেষ হতে চলেছে। কুণাল বড় হয়েছিল এক সনাতনী ভাবধারার পরিবারে। সে নিজেও সক্রিয়ভাবে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিল, কিন্তু যন্তর মন্তরে দাঁড়িয়ে সে তার অতীতের সমস্ত সম্পর্ক কেটে ফেলে। তার বাবা জীবন চৌধুরী, যিনি ব্যবসার পাশাপাশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শকে মেনে চলেন, তিনি দেখলেন যে তার ছেলে একটি ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, যেখানে সে শাসক দলের কড়া সমালোচনা করছে। কুণাল প্রকাশ্যে তার পরিবারের রাজনৈতিক পরিচয় নিয়ে বলে, ওরা কাজের কাজ কিছু শেখায় না, শুধু শেখায় কিভাবে মুসলিম আর দলিতদের ঘৃণা করতে হয়। বাড়ির অশান্তি এমন পর্যায়ে পৌঁছায় যে জুলাই মাসে আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরও কুণাল বাড়ি ফিরতে রাজি হয়নি। একটা গুরুদ্বারে থেকে সেখানকার লঙ্গরখানার খাবার খেয়ে আর ছোটোখাটো কাজ করে দিন চালানো কুণাল স্বীকার করেছে যে তার আর পরিবারের চিন্তাভাবনার পার্থক্য এতটাই বেশি যে এক হওয়া আর কখনোই সম্ভব নয়। এই একই গল্প বলা যাচ্ছে 24 বছর বয়সী তরুণী প্রিয়া সিংয়ের ক্ষেত্রেও। তার বাবা একটা সিকিউরিটি সংস্থায় কাজ করেন এবং তিনি বিজেপি সমর্থক। প্রিয়া যখন যন্তর মন্তরের আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তার বাবা তাকে বারণ করেছিলেন। নিজের পরিচয় লুকিয়ে রাখতে প্রিয়াকে মুখ ঢেকে আন্দোলনে নামতে হয়েছিল, যাতে বাড়ির লোক খবরের কাগজে বা ইন্টারনেটে তার ছবি দেখে চিনতে না পারে। বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের ভিডিও নিয়ে প্রিয়া যখন তার বাবার সঙ্গে তর্ক করতে শুরু করলো, তখন তার বাবা পুলিশের পক্ষ নিয়ে বলেন যে হিংসা থামাতে পুলিশ ঠিক কাজই করেছে। তাদের বাড়িতে অশান্তির সূত্রপাত হয়েছিল আরও আগে, যখন প্রিয়া তার পরিবারকে না জানিয়ে গোপনে জামিয়া মিলিয়া ইসলামিয়ায় একটা ভর্তির পরীক্ষায় পাশ করে। প্রিয়ার বাবার দাবি ছিল ওই প্রতিষ্ঠান মেয়েকে ধর্মান্তরিত করার চেষ্টা করছে। আজও প্রিয়া এক চরম মানসিক চাপে দিন কাটাচ্ছে। সে বলে, এখন আমি বাড়ি ফিরলে আমার বন্ধু বা পড়াশোনার বিষয়ে পরিবারকে কিচ্ছু বলি না, এমনকি বাড়িতে বন্ধুদের ফোন এলেও আমি ধরি না। আজকের তরুণদের এই পারিবারিক ঝগড়ার সবচেয়ে বড় চালিকা শক্তি হয়ে উঠেছে আধুনিক ওক কালচার বা তথাকথিত সচেতন হওয়ার একটা সংস্কৃতি। নিজেকে অতি প্রগতিশীল এবং সামাজিকভাবে সচেতন প্রমাণ করতে গিয়ে তরুণ বামপন্থী বা লিবারেল অ্যাক্টিভিস্টরা বাড়ির বড়দের সাথে ঝগড়া করাটাকে এক ধরনের বাহাদুরি বলে মনে করছে। বাবা মায়ের সনাতন সংস্কারকে ব্যাকডেটেড বা প্রগতি বিরোধী মনে করা, তাদের সাথে ঝগড়ার সময় ভিডিও রেকর্ড করা এবং সেই পারিবারিক অশান্তি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা এক শ্রেণীর জেনজিদের কাছে এখন এক ধরনের হিরোগিরি এবং ওক কালচারের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। যেসব বাবা মা বিজেপি বা প্রধানমন্ত্রী মোদীকে সমর্থন করেন, সোশ্যাল মিডিয়ায় তাদের নিজেদের সন্তানরাই নিয়ম করে মগজ ধোলাই হওয়া, রেজিস্ট বা গোঁড়া বলে খলনায়ক বানিয়ে দেয়। ওক আদর্শে বিশ্বাসী এই তরুণরা পরিবারের সম্পর্ক বজায় রাখা বা কথা বলে মেটানোর চেষ্টা করে না।
নিজেদের মহৎ বা আধুনিক প্রমাণ করতে প্রকাশ্যেই বাবা মায়ের বিশ্বাস এবং সংস্কৃতিকে অপমান করে এরা আনন্দ পায়। অসভ্যতামির এই ভিডিওটা দেখুন একবার। এরা জানে এদের বাবা মা এই ভিডিও দেখবে, তারপরেও তারা এমনটা করছে। देखिए ये जूम करो, ये दिखाओ कि ये देखिए किस तरीके से ये अभद्रता कर रहा है। ये देखिए इसकी इसकी ये जनजी, ये देश सुधारेगा, ये देश बर्बाद करने निकले हैं। और जिस तरीके से यहाँ पर प्रोटेस्ट के नाम पर नीट पेपर लीक की बात ना होकर वहाँ पर क्या बात हो रही है, मंदिर की बात हो रही है, भगवान की बात हो रही है, उनका अपमान करने की बात हो रही है, लेकिन जो मेन मुद्दा है उसकी बात नहीं हो रही है। देखिए ये प्रोटेस्टर, ये 2 कौड़ी का गुंडा यहाँ पर आकर किस तरीके की अश्लील हरकत कर रहा है, और जब देख रहा है कि वीडियो बन रही है तो वहाँ पर और गंदी हरकत करते हुए नजर आया। आप स्क्रीन पर देखिए कि ये है प्रोटेस्टर और ये है जेनजी। এবার এই ভিডিওটা আপনারা দেখুন একবার। সকল অভিভাবকদের কাছে তাই আন্তরিকভাবে আবেদন করছি, দয়া করে ছেলে মেয়েদের এই বামপন্থীদের হাতে ছেড়ে দেবেন না। বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে হওয়া সিজেপি আন্দোলনে তরুণ তরুণীদের কাছে যন্তর মন্তরে আসা কেবল পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে লড়াই ছিল না, বরং বাড়ির পরিবেশ ও পারিবারিক প্রথার বিরুদ্ধে নিজেদের ওক কালচারকে এরা প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। এই আন্দোলনের জায়গাটা ইনস্টাগ্রাম এবং এক্সের মতো সোশ্যাল মিডিয়ায় রিলেশনশিপ ট্রমা এবং বিদ্রোহের স্ট্যান্ড তৈরির মঞ্চ হয়ে ওঠে। সেখানে তরুণরা পরিবারের সাথে ঝগড়া করা, ঘর ছাড়া বা বাড়ির কথা না শোনার গল্প পোস্ট করে নিজেদের হিরো হিসেবে তুলে ধরতে থাকে। এতে বাবা মায়ের ওপর কী মানসিক প্রভাব পড়ছে তা কেউই কিন্তু ভাবেনি, বরং সেটাকে স্বাধীনতা এবং সোশ্যাল মিডিয়ায় রিচ পাওয়ার একটা মাধ্যম হিসেবে বারংবার দেখানো হয়েছে। বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই পারিবারিক ভাঙন এবং ওক রাজনীতির উস্কানিকে এক ধরনের বীরত্বপূর্ণ কাজ হিসেবে তুলে ধরেছে। এর বড় উদাহরণ হলো আইসার 29 বছর বয়সী সভাপতি নেহা বোরা। নেহা খোলাখুলিভাবেই জানাচ্ছেন যে তার সাথে তার পরিবারের কোনো সম্পর্ক নেই। তার বাবা একজন সেনা কর্মকর্তা এবং মা গৃহবধূ। जैसे जब मेरे फैमिली को पहली बार पता चलता है कि मैं लेफ्ट के किसी संगठन से जुड़ी हूँ, तो मेरे फादर तो फौज में है, तो वो मुझे सबसे पहला एग्जाम्पल यही देते हैं कि हमारे लोगों को मारा जाता है और तुम्हारे ही लोग मारते हैं, तुम इनके साथ कैसे जा सकती हो, बहुत कुछ रहता है। मेरे फादर ने मुझसे 10 साल से बात नहीं की है। সংবাদ মাধ্যমে তার পরিবারের বিরুদ্ধে এই অবাধ্যতা ও দূরত্বকে সম্পর্কের ট্র্যাজেডি হিসেবে না দেখিয়ে ওক সংস্কৃতির এক রাজনৈতিক সাহস হিসেবে প্রশংসা করা হয়। নেহার নেতৃত্বে রাস্তায় ককরোচ নামের একটা ক্যাম্পেনিং চালানো হয় এবং তারা সিজেপি আন্দোলনে যোগ দেন। সেখানে আজাদি আর রাজনীতির নানা স্লোগান দেওয়া শুরু হয়। এমনকি উমর খালিদ এবং সার্জিল ইমামের মতো ব্যক্তিদের বিরুদ্ধে ওটা অভিযোগগুলোকে গুরুত্ব না দিয়ে নেহা তাদের সাধারণ ছাত্র বলে দাবি করছেন। इधर से बोल लो, उधर से बोल लो, आजाद देश में, आजाद देश में। ছাত্র আন্দোলনের বাইরেও তার সোশ্যাল মিডিয়া দেখলে বোঝা যায় ওক রাজনীতির অংশ হিসেবে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে বলার নামে ব্রাহ্মণ বিদ্বেষ ছড়ানো, হিন্দুদের একজোট হওয়ার চেষ্টাকে সংখ্যালঘুদের ভয় দেখানোর চক্রান্ত বলা এবং দেশের ভেতরের সমস্যা এড়িয়ে প্যালেস্তাইনকে সমর্থন করা, এগুলোই এরা করেছে, নিরন্তর করে চলেছে। अगर आप सच में चाहती हैं कि ब्राह्मणवाद जिंदाबाद रहे, तो आप सड़कों पे मत घूमिए टी शर्ट और पैंट पहन के। आप घर जाइए, 4 दीवारी के अंदर लंबा सा घूंघट पहनिए और अपने जो पति हैं, अपने पिता हैं, उनके आगे झुक करके उनके पैरों के नीचे बैठिए, क्योंकि आपकी जगह ब्राह्मणवाद ने वही बताई है। मैं वही कह रही हूँ कि पशु, गरीब, शूद्र और नारी का एक ही जगह बताता है ब्राह्मणवाद, और वो है कि वो ताड़ना के अधिकारी। তরুণদের মধ্যে নিজের বাবা মাকে অস্বীকার করার এই ওক মনোভাব কোনো কাকতালীয় ঘটনা নয়, কিন্তু এটা কমিউনিস্ট চিন্তাভাবনা এবং আধুনিক ওক কালচারের এক বিপজ্জনক মেলবন্ধন। প্রগতিশীল সমাজ বা নতুন রাজনৈতিক ব্যবস্থার নাম করে পরিবার প্রথাকেই তারা সবচেয়ে বড় বাধা মনে করে, কারণ পরিবার সন্তানদের ঐতিহ্য, নীতি, সংস্কৃতি, শ্রদ্ধা আর ভালোবাসা শেখায়। ওক সংস্কৃতির মগজ ধোলার মাধ্যমে তরুণদের শেখানো হয় যাতে তারা
নিজের বাবা মাকে অভিভাবক বা শুভাকাঙ্ক্ষী হিসেবে না দেখে শোষণকারী ব্যবস্থার প্রতিনিধি বা প্রতিক্রিয়াশীল কাঠামোর প্রতীক হিসাবে দেখতে শুরু করে। এর ফলে পরিবারের সাথে তাদের আবেগের বন্ধন ভেঙে যায়, আর ছেলেমেয়েরা যখন ঘর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন তারা শেষ পর্যন্ত ওই রাজনৈতিক দলটি বা ওক গোষ্ঠীর এক কৃতদাসে পরিণত হয়। দিনের শেষে তাদের অর্জন কোনো স্কিল সেট নয়, কেবল গালাগালি করার ক্ষমতা। সাম্প্রতিক এই ছাত্র আন্দোলন সেই কৌশলেরই প্রমাণ। তরুণদের উৎসাহিত করা হচ্ছে নিজেদের পড়াশুনো ছেড়ে দিতে, ঘর ছাড়তে, বাবা মায়ের সাথে সম্পর্ক ভেঙে ফেলতে এবং রাস্তায় নেমে আসা ওক এবং বামপন্থী অ্যাক্টিভিস্টদের মধ্যে নিজেদের নতুন সম্পর্ক খুঁজে বের করতে। রাজনীতির জয়ের নেশায় এভাবেই একটি পরিবারের মূল ভিত্তিটাকেই ধুলোয় মিশিয়ে দেওয়া হচ্ছে। যেখানে ভারতের বহু হাজার বছরের ঐতিহ্য রয়েছে, শ্রদ্ধাবানাম লভতে জ্ঞানম, সেখানে তরুণদের মধ্যে থেকে এই শ্রদ্ধা ভাবটাই নষ্ট করে দেওয়া এই ওক কালচারের উদ্দেশ্য। স্বাভাবিকভাবেই যে অপসংস্কৃতির চিত্র দেখা যাচ্ছে ককরোচদের আন্দোলনে, সেই সংস্কৃতি আসলে সনাতন ঐতিহ্য এবং ভারতীয় সংস্কৃতি এবং ভারতীয় পরম্পরার সম্পূর্ণ বিরোধী। এরা ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির ক্ষতি করে এবং বারবার ভারতীয় ঐতিহ্যের উপরে আঘাত আনে। ভারতীয় রীতি অনুযায়ী আমরা বড়দের প্রণাম করি এবং বাকিদের নমস্কার জানাই, কিন্তু সেই জায়গাতে কোথা থেকে আমদানি করা হলো লাল সেলামের মতো শব্দ এবং সংস্কৃতি। লাল সেলাম জানানো হয় মুষ্টিবদ্ধ হাত তুলে। এটা শুধু একটা অভিবাদনের ধরন নয়, এর মধ্যেও একটা নির্দিষ্ট রাজনৈতিক ও সাংস্কৃতিক ভাবধারা প্রকাশ পায়। এভাবেই ভারতীয় সংস্কৃতির নিজস্ব রীতি ও পরম্পরার পরিবর্তে অন্য একটি বিদেশি গুন্ডামি স্টাইলকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। আজাদি স্লোগান থেকে শুরু করে ভারতের অখণ্ডতার বিরুদ্ধে অবস্থান নেওয়া বিভিন্ন সময় বিচ্ছিন্নতাবাদী শক্তিকে সমর্থনও করেছে এরা। দিল্লির বিভিন্ন আন্দোলনের সময় যে ধরনের স্লোগান ও কর্মকাণ্ড সামনে এসেছিল সেগুলো ভারতের সংস্কৃতি ও জাতীয় চেতনার বিরোধী ছিল। পদে পদে যেন ভারতীয় সংস্কৃতিকে বিরোধিতা করা, তাকে খাটো করা এবং হেয় করার প্রবণতা দেখা যাচ্ছে। অন্যদিকে আরব বা পাশ্চাত্য সংস্কৃতির বিভিন্ন উপাদানকে ভারতীয় সমাজের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আন্দোলনের মঞ্চে ভগবান রামচন্দ্রকে নিয়ে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে, অথচ সেই একই জায়গায় অন্য ধর্মীয় স্লোগানকে আন্দোলনের অংশ হিসেবে তুলে ধরা হচ্ছে। लोग बस सीता के पति का नाम ले लेके मीता के पति का काम कर रहे हैं। কিন্তু বাস্তবতা হলো ভারতের সাধারণ মানুষ আজও তাদের শিকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। শ্রাবণ মাসেই সারা দেশ সেটাকে দেখেছে। মহিলারা এবং যুবকরা মাইলের পর মাইল পায়ে হেঁটে নদী থেকে জল নিয়ে আসছেন এবং সেই জল শিবের মাথায় ঢেলে হর হর মহাদেব ধ্বনি তুলছেন। তাদের এই বিশ্বাসের মধ্যেই রয়েছে ভারতীয় সভ্যতা, সনাতন পরম্পরা, ঐতিহ্য এবং সংস্কৃতির গভীর শিকড়। তাই আশাহত হওয়ার কোনো কারণ নেই, হতাশা হওয়ারও কোনো জায়গা নেই। বহু হাজার বছরের ভারতীয় সংস্কৃতি আজও সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। ভারতের যুব সমাজ ও সাধারণ মানুষ এখনও এই দেশের মাটি, ঐতিহ্য, সংস্কৃতি এবং সভ্যতার সঙ্গেই মিশে রয়েছেন। আমাদের বিজ্ঞানীরা মন্দিরে পুজো দিয়ে চন্দ্রবিজয়ের যাত্রা শুরু করেন। 100% সফল ডাক্তার ঈশ্বরকে স্মরণ করে অপারেশন কক্ষে প্রবেশ করেন। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। দেশদ্রোহী বিচ্ছিন্নতাবাদীরা পারবে না আমাদের ঐক্যকে কোনোভাবে ভাঙতে, কোনো মতে ভাঙতে। কিন্তু সময় এসেছে আমাদের সতর্ক হওয়ার। প্রগতির নামে নিজেদের সন্তানকে এই দেশ বিরোধী এবং পরিবার বিরোধী মগজ ধোলাইয়ের শিকার হতে দেবেন না। আপনার সন্তানের সঙ্গে কথা বলুন, তাকে দেশের আসল শিকড়, সনাতন সংস্কৃতি এবং পারিবারিক মূল্যবোধের সঙ্গে যুক্ত রাখুন। বামপন্থী ও উগ্র প্রগতিশীলদের হাত থেকে নিজের পরিবারকে রক্ষা করুন। আপনি কি মনে করেন রাজনৈতিক আদর্শের নামে বাবা মাকে এইভাবে অপমান করা সঠিক? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। দেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় ভিডিওটি প্রতিটি অভিভাবকের কাছে পৌঁছাতে লাইক ও শেয়ার করুন। নতুন নতুন আপডেট পেতে মাধ্যম চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করতে একেবারেই ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।